নতুন মার্কিন ভিসা গোল্ড কার্ড চালু ট্রাম্পের সরাসরি নাগরিকত্ব পেতে যাচ্ছে 1 কোটি বিদেশি। পশ্চিম তীরে নতুন 7 শতাধিক ইহুদি বসতি তৈরির অনুমোদন ইসরায়েলের, আন্তর্জাতিক আইন ও জনমত উপেক্ষা। এবং মিয়ানমারে হাসপাতালে জান্তা বাহিনীর বিমান হামলা, নিহত 31, আহত কমপক্ষে আরও 68। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছে আমি সিনথিয়া রহমান। যুক্তরাষ্ট্রে ট্রাম্প গোল্ড ভিসা নামে ভিসা কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে এক পোস্টের মাধ্যমে তথ্য দেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভে আগ্রহী ধনী ব্যক্তিদের জন্য এ কর্মসূচি চালু করেছে বলে জানা যায়। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এই ভিসা পেতে হলে আগ্রহী ব্যক্তিদের প্রথমে trumpcard.gov নামক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলেই আসবে আবেদনের ফর্ম। সেই ফর্ম পূরণ করে জমা দেওয়ার সময় ফি হিসাবে $15,000 প্রদান করতে হবে। আবেদনপত্র যাচাই শেষে তা আবেদনকারীকে জানিয়ে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী আনার H-1B ভিসার আবেদনকারীদের জন্য তথ্য যাচাই বাছাই প্রক্রিয়া আরও কঠোর করার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী ভিসা পাওয়ার আগে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট খতিয়ে দেখছে মার্কিন কর্তৃপক্ষ। ফলে বিপাকে পড়েছেন হাজারো ভারতীয় আবেদনকারী। পিছিয়ে যাচ্ছে ইন্টারভিউ, তৈরি হয়েছে ভিসা পাওয়ার অনিশ্চয়তা। বিস্তারিত আরাফাত ইয়াসেরের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের H-1B ভিসা প্রক্রিয়া এবার পড়েছে নতুন নিয়মের বেড়াজালে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদনকারীদের কার্যক্রম এখন থেকে বাধ্যতামূলকভাবে যাচাই করবে দেশটির কর্তৃপক্ষ। আর এই অতিরিক্ত যাচাই বাছাইয়ের কারণে ভারতের হাজারো আবেদনকারী ভিসা ইন্টারভিউয়ের নতুন তারিখের অপেক্ষায় রয়েছে। ভারতে মার্কিন দূতাবাস জানিয়েছে, যাদের ইন্টারভিউয়ের তারিখ পুনর্নির্ধারিত হয়েছে তারা নতুন তারিখেই কনসুলেটে আসতে পারবেন। পুরনো তারিখে কেউ উপস্থিত হলে তাদের ঢুকতে দেওয়া হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছে মিশন ইন্ডিয়া। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, এবছর মধ্যভাগ থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত যেসব সাক্ষাৎকার হওয়ার কথা ছিল সেগুলো গড়াতে পারে আগামী বছরের মার্চ পর্যন্ত। এখন পর্যন্ত ঠিক কতগুলো সাক্ষাৎকার পেছানো হয়েছে তা স্পষ্ট নয়। তবে অভিবাসন বিষয়ক আইনি পরামর্শক প্রতিষ্ঠানের আইনজীবী স্টিভেন ব্রাউন নিশ্চিত করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই প্রক্রিয়ার জন্য বহু সাক্ষাৎকার বাতিল করে দেয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী H-1B আবেদনকারী এবং তাদের পরিবারের সদস্যরা অর্থাৎ H-4 ভিসাধারীরাও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রোফাইল পাবলিক বা উন্মুক্ত রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন কর্মকর্তারা 15 ডিসেম্বর থেকে আবেদনকারীদের অনলাইন কার্যক্রম যাচাই শুরু করেছেন, যাতে করে জাতীয় নিরাপত্তা বা জননিরাপত্তার সম্ভাব্য ঝুঁকি আগেই শনাক্ত করা যায়। এই কঠোরতা যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মী ভিসা প্রক্রিয়ার ওপর সাম্প্রতিক নজরদারির অংশবিশেষ। ট্রাম্প প্রশাসনের চাপের মধ্যেই গত সেপ্টেম্বরে নতুন H-1B ভিসার ওপর এককালীন $1 লাখ অতিরিক্ত ফি আরোপ করা হয়, যা বিশেষ করে ভারতীয় আবেদনকারীদের ওপর বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আফগান নাগরিক গ্রেপ্তার হওয়ার পর কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত উদ্বেগে তালিকাভুক্ত 19টি দেশ থেকে গ্রিন কার্ড, নাগরিকত্ব ও অন্যান্য অভিবাসন আবেদনও সাময়িক স্থগিত করেছে। আরাফাত ইয়াসার, আরটিভি। ভেনেজুয়েলার উপকূল থেকে বিশালাকৃতির একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এ তথ্য জানান দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, জব্দ করা ট্যাঙ্কারগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের অভিযানে ট্যাঙ্কারটি জব্দ করা হয়। এতে থাকা তেল যুক্তরাষ্ট্র নিজেদের কাছে রেখে দেবে বলেও জানিয়েছেন ট্রাম্প। সাম্প্রতিক বছরগুলোয় ক্যারিবীয় অঞ্চলে নিজেদের সামরিক অবস্থান ক্রমেই জোরদার করছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা আর কলম্বিয়ার জলসীমায় মাদক চোরাচালানের অভিযোগে অনেক নৌযানে একাধিক হামলা চালিয়েছে তারা। ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন করে আরও 7 শতাধিক বাড়ি তৈরির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 7
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। অঞ্চলটিতে 4.5 লাখেরও বেশি ইহুদি বসবাস করছে এখনো। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। গাজায় ফিলিস্তিনিদের আটকে রেখে এবার দেশটির অন্য অংশ পশ্চিম তীর দখলে নেমেছে হানাদার ইসরায়েল। দেশটির সরকার মঙ্গলবার ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরে 764টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে। গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও এমন পদক্ষেপ নিল দেশটি। পশ্চিম তীরের রাজধানী রামাল্লার হাশমোনাইম এলাকায় 478টি, বেইত আল ইল্লিত এলাকায় 230টি এবং গিভাত জেভ এলাকায় 56টি বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে ইসরায়েল। তবে এখনো পর্যন্ত এ নিয়ে কোনো দাপ্তরিক বিবৃতি দেয়নি নেতানিয়াহু প্রশাসন। আন্তর্জাতিক আইন ও জনমত উপেক্ষা করে গত কয়েক দশক ধরে পশ্চিম তীরে নিজেদের দখল বাড়াচ্ছে ইসরায়েল। 2022 সালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা গ্রহণের পর থেকে এ তৎপরতা আরও বেড়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, গত 3 বছরে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় 51,370টি বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে নেতানিয়াহু সরকার। পশ্চিম তীরে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে সরব ইসরায়েলের নাগরিকদের একাংশ। তাদের সংগঠন পিস নাও এর তথ্য অনুযায়ী প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে বর্তমানে প্রায় 2.5 লাখ এবং পশ্চিম তীরে প্রায় 4.5 লাখেরও বেশি ইহুদি বসতি গড়েছে। জাতিসংঘের সিদ্ধান্ত অনুসারে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে ইসরায়েল ও ফিলিস্তিন নামে দুটি পৃথক রাষ্ট্র হওয়ার কথা, কিন্তু ইসরায়েল প্রতি বছরই পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদিদের সংখ্যা বাড়াতে থাকায় কমছে প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ড। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এই ইস্যুতে বহুবার আপত্তি জানালেও এসবে কোনো কর্ণপাত করেনি তেল আবিব। গত বছর জুলাই মাসে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম এলাকায় নতুন বাড়িঘর নির্মাণ অবৈধ বলে ঘোষণা করে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস। ইহুদিদের সরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয় তখন। এরপরেও কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। বিনিয়ামিন, RTV। মিয়ানমারের একটি হাসপাতালে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় দেশটির রাখাইন রাজ্যে এ ঘটনা ঘটে। রাজ্যটির পশ্চিমাঞ্চলীয় জেলা এমরাউকুর একটি হাসপাতালে বোমা ফেলেছে জান্তার বিমান বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত 31 জন, আহত হয়েছে কমপক্ষে আরও 68 জন। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা AFP। হামলার পর এখনও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে দেশটির প্রশাসন। এদিকে AFP এ ব্যাপারে আরও তথ্য জানতে জান্তা মুখপাত্রদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও এখন পর্যন্ত কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি, যদিও বুধবার রাতে এক বিবৃতি দিয়ে হামলার তথ্য স্বীকার করেছে আরাকান আর্মি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে নরওয়ের রাজধানী অসলোতে প্রকাশ্যে হাজির হলেন নোবেল শান্তি পুরস্কার পাওয়া ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। ভ্রমণ নিষেধাজ্ঞা অমান্য করে বুধবার মধ্যরাতে গোপনে নরওয়েতে পৌঁছান তিনি। এর আগে দিনের শুরুতে মায়ের পক্ষে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন তার মেয়ে আনা করিনা সোসা। ভেনেজুয়েলায় গত বছরের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই লোকচক্ষুর আড়ালে ছিলেন এই নোবেল বিজেতা। দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের স্বীকৃতি হিসাবে এবছর তাকে শান্তি পুরস্কার দিয়েছে নোবেল কমিটি। ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের মাটিতে পা রেখেছে চীনের অতি বিরল প্রাণী গোল্ডেন স্ল্যাব নোজড মানকি বা সোনালী নাকবিহীন বানর। পান্ডা কূটনীতির পথ ধরে বিশ্ব সেই প্রাণীগুলিকে 10 বছরের জন্য ধার দিয়েছে বেজিং। ফ্রান্স ও বেলজিয়ামের 2টি চিড়িয়াখানা ইতোমধ্যেই পেয়েছে 6টি বানর। আন্তর্জাতিক কূটনীতিতে এর প্রভাব কি জানাচ্ছেন আরাফাত ইয়াসার। ইউরোপের চিড়িয়াখানায় প্রথমবারের মতো হাজির হয়েছে চীনের সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ এবং অতিবিরল সোনালী নাকবিহীন বানর। আপাতত 10 বছরের জন্য সংরক্ষণ ঋণের মাধ্যমে 2টি ইউরোপীয় চিড়িয়াখানা পেয়েছে এই মূল্যবান প্রাণীগুলোকে। চীন ফ্রান্স কূটনৈতিক সম্পর্কের 60 বছর পূর্তি উপলক্ষে ফ্রান্সের বোভাল চিড়িয়াখানায় পাঠানো হয়েছে 3টি বানর, আর বাকি 3টি গেছে বেলজিয়ামের পেয়ারি দাইজা চিড়িয়াখানায়। এমন পদক্ষেপকে অনেকে দেখছেন চীনের দীর্ঘদিনের কূটনৈতিক হাতিয়ার পান্ডা কূটনীতির নতুন রূপ হিসেবে। যেমন একসময় জায়ান্ট পান্ডাদের উপহার লিজ দিয়ে বিশ্বজুড়ে সম্পর্ক জোরদার করেছে বেইজিং, তেমনি এবার নরম শক্তি বা সফট পাওয়ার বাড়াতে নতুন কূটনৈতিক দূত হিসেবে ভাবা হচ্ছে এই সোনালী বানরদের। 1950 ও 60 দশকের দশক থেকেই বিশ্ব রাজনীতিতে পান্ডারা ছিল চীনের নরম শক্তির অন্যতম প্রতীক।
সোভিয়েত ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকা বহু দেশেই পান্ডা পাঠিয়ে কূটনৈতিক বার্তা দিয়েছে তারা। 1984 সালের পর পান্ডা উপহার নয় বরং লিজ দেওয়ার কৌশল নেয় বেইজিং। এমনকি লিজে থাকা অবস্থায় জন্ম নেওয়া শাবকদেরও ফিরিয়ে নিতে হয় চীনে। তবে সোনালি নাকহীন বানরদের ক্ষেত্রে যোগ হয়েছে আরও একটি মাত্রা, সংস্কৃতি। জার্নি টু দ্য ওয়েস্টের জনপ্রিয় চরিত্র বানর রাজার অনুপ্রেরণা বলা হয় এই প্রজাতিকেই। প্রাচীন চিত্রকর্মেও বহুবার দেখা মিলে তাদের। তাই অনেক বিশেষজ্ঞের মতে সাংস্কৃতিক ও প্রতীকী গুরুত্বের দিক থেকে সোনালি বানর পান্ডাদের চেয়েও শক্তিশালী কূটনৈতিক প্রতিনিধি হতে পারে। তবে সমালোচকরা তুলেছেন নৈতিক প্রশ্ন। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষক জেফ সেবর সতর্ক করেছেন, দূরপথ পাড়ি দিয়ে নতুন পরিবেশে এলে প্রাণীগুলোর ওপর চাপ তৈরি হতে পারে। আবার লিজ থাকা অবস্থায় শাবক জন্মালে তা চীনে ফিরিয়ে দেওয়ার নিয়ম নিয়েও আছে আপত্তি। যদিও দুই চিড়িয়াখানাই জানিয়েছে মাসব্যাপী কোয়ারেন্টিনের পর বানরগুলো এখন নতুন পরিবেশে ভালোভাবেই মানিয়ে নিচ্ছে। উজ্জ্বল কমলা লোম, নীলাভ মুখ আর ইতিহাস সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয় সব মিলিয়ে ইউরোপের জনসমাগমে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠতে পারে সোনালি বানর। আর ঠিক সেই আভামাত্রাই হয়তো তাদের ঠেলে দিচ্ছে নতুন ভূমিকায় চীনের বন্যপ্রাণ রাষ্ট্রদূত হিসেবে পান্ডার সম্ভাব্য উত্তরসূরি হওয়ার পথে। আরাফাত ইয়াসার, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।